বাংলাদেশি নিরাপত্তা বাহিনীর মানে সেনাবাহিনী, তারপরে বিজিবি, বর্তমানের বিজিবি, আগের বিডিআর, তারপরে পুলিশ, আনসার, ভিডিপি নিয়োজিত ছিল। সুতরাং কোন দেশে গিয়ে কোন বহিঃশক্তির পক্ষে, এটা আমাদের নিজের দেশের এই অবস্থা বর্তমানে, আমেরিকা যে একক সুপার পাওয়ার হিসেবে পৃথিবীতে অনেকদিন নিজের আধিপত্য বজায় রেখেছে 2017 পর্যন্ত, কিন্তু 2017-র পর থেকে পরিস্থিতি পাল্টে যেতে থাকে। এই স্টেট পুরা মানে রাজ্যটাই পুরা আমেরিকাকে নড়া দিচ্ছে, এবং এই স্টেটের কথা ওই আমেরিকান রাজনীতিবিদ বলেন, অর্থনীতিবিদ বলেন, সমর পরিকল্পনাবিদ বলেন, সবাই শুনে। আমার কতগুলো একটা ইমোশন কাজ করে, সেটা হচ্ছে এই যে 5ই আগস্টের কথাটা বললো, 16ই জুলাই আমাদের আবু সাইদ 2 হাত বাড়িয়ে যেভাবে বন্দুকের গুলি বুকে নিল, কি সাহসী ছেলেটা। এই কথাটা আমি যখন বলছি তখন গা শিউরে উঠছে। আমি তখন ক্লাস 5-এর ছাত্র ছিলাম, যখন আমার বাড়ি থেকে 500 গজ দূরে, তার নাম শামসু, বাড়ি একেবারে ইন্ডিয়ান বর্ডারের সাথে, ফুলবাড়ি গ্রামের নাম। গায়ে জ্বর ছিল, ট্রেনিং স্বল্প, কিন্তু সেটা নিয়েও বলছে যে মুক্তি বাহিনীকে, সরি, পাকিস্তান আর্মিকে অ্যাম্বুশ করতে হবে, সে চলে গেছিল। তো সেই ত্যাগ নিয়ে আমাদের এই দেশের আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীন হওয়ার পরে 16ই ডিসেম্বর পরে পরে বাংলাদেশ এর যে কি হয়ে গেল, ঠিক একইভাবে আপনি 5ই আগস্টের পরে মোটামুটি এরকমই হয়েছে। সুতরাং এই পরিবর্তন বিবর্তনের একটা ধারাবাহিকতা আছে, এবং যারা জীবনকে তুচ্ছ করে রাস্তায় দাঁড়িয়েছিল, তারা এখন এর মধ্যেই গতবারের মতোই, অর্থাৎ 71 সালের মতোই এবারও তারা পিছিয়ে গেছে। আমাদের জাতীয় জীবনের কতগুলো গুরুত্বপূর্ণ মাইলস্টোন যদি ধরি, আমরা 75-এর অগস্ট এটা ধরতে পারি। আমরা 81-এর জিয়া রহমান সাহেব নিহত হওয়ার পর সেই সময় একটা অনিশ্চিত অবস্থা চিন্তা করতে পারি। 1990 সালের গণ অভ্যুত্থানের কথা চিন্তা করতে পারি। এরপরে আপনার 3 জোটের রূপরেখা বাস্তবায়ন, দুইটা সরকার আসছে, তারা কেউ তিন সরকার ছিল। আপনি আওয়ামী লীগ সরকার একবার আর বিএনপি সরকার 2বার। তারা মার্শাল্লাহ 3 জোটের রূপরেখায় 2টা পরিবর্তন করেছিল। একটা হচ্ছে আপনার প্রধানমন্ত্রী শাসিত সরকার, মন্ত্রিপরিষদ শাসিত সরকার, আর একটা হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিনের শপথে ফেরত যাওয়ার জন্য যে সংবিধান পরিবর্তন। বাকিগুলো আর কিছু করে নাই। কাজেই এই যে ওই আমার প্রবাসী ভাই বলল, প্রবাসী ভাইদের জন্য আমার খুব মন কাঁদে। আমি দেখেছি, আমি কুয়েতে ছিলাম 1 বছর। একজন মানুষকে আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি কত বছর ধরে কুয়েতে আছেন? উনি বললেন, আমি 30 বছর ধরে আছি। বললেন, আপনার পরিবার? বলছে 2-3 বছর পর পর বাড়িতে যায়। তো আমি ওই সময় আমি জাতিসংঘ মিশনে ছিলাম। আমার বড় মেয়েটা তখন এই 1.5 বছর বয়স। আমার এখনো আফসোস যে এই বাচ্চাটার 1 বছর বিদেশে থাকার কারণে ওর পরিবর্তনগুলো আমি দেখতে পারি নাই। আর চিন্তা করে দেখেন যে 30 বছর ধরে বিদেশে আছে, 7-8 বছর ধরে বিদেশে আছে, তার বাচ্চা যে হচ্ছে, সে বাচ্চাটা চোখের সামনে কিভাবে বড় হচ্ছে সে দেখতে। কিছু সঙ্গত অভিযোগ আছে, আবার কিছু অসঙ্গত অভিযোগও আছে। কারণ এই সম্পর্কে আমি অনেক কাজ বোঝার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি। তো যাক, এখন আমাদের যে এই ইরান এবং ইসরায়েলের যে অবস্থা এবং আমেরিকার জড়িত হয়ে যাওয়ার বিষয়টা, এখন আমাদের যেটা দেখতে হবে যে বর্তমান পরিস্থিতিতে, এই বিশ্ব পরিস্থিতিতে এটা কি প্রভাব ফেলতে পারে এবং এটা ইরান কতদূর টিকে থাকতে পারে। তো ইরানের টিকে থাকার সম্ভাবনাটা অনেক বেশি, কারণ যখনই আপনার এই যে গ্রাউন্ড ইনভেশন, অর্থাৎ যখন স্থল আক্রমণ করবে, এমনি সাধারণভাবে যে হিসাবটা করা হয়, একজন প্রতিরক্ষায় আছে, 3 জন আক্রমণে লাগে, অর্থাৎ 1:3 এমনি যুদ্ধের ক্ষেত্রে। আর
দখলের ক্ষেত্রে এই হিসাবটা অনেক কঠিন। আমি পার্বত্য চট্টগ্রামের আমার নিজের অভিজ্ঞতার কথা বলতে পারি। ওখানে প্রায় এক সময়ে প্রায় 40,000 বাংলাদেশি নিরাপত্তা বাহিনীর, মানে সেনাবাহিনী, তারপরে বিজিবি, বর্তমানের বিজিবি, আগের বিডিআর, তারপরে পুলিশ, আনসার, ভিডিপি নিয়োজিত ছিল। সুতরাং কোনো দেশে গিয়ে কোনো বহিঃশক্তির পক্ষে, এটা আমাদের নিজের দেশের এই অবস্থা, আর ওরা বহিঃশক্তি, এবং বহিঃশক্তি আসলে একটা বড় জিনিস কাজ করে, সেটা হচ্ছে ওই দেশের মানুষগুলো সে নিজের ভেদাভেদ ভুলে দেশের কথা চিন্তা করে, যেটা আপনার আফগানিস্তানে হয়েছে, তারপরে ইরাকে আমেরিকা খুব দ্রুত মাত্র 6 সপ্তাহ ধরে মানে ধারাবাহিকভাবে বোম্বিং করে, কার্পেট বোম্বিং করছে। সুতরাং কোনো প্রতিরোধী তারা পায় নাই, একেবারে বাগদাদে পৌঁছে গেছে খুব অল্প সময়ের মধ্যে। কিন্তু যখনই সেটা তারা শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছে তখনই বিপত্তি হয়েছে, এবং তার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে ইরানের একটা সুবিধা হচ্ছে, ইরানের লোকজন দেশের জন্য প্রাণ দিলে সেটা বলে শহীদ মৃত্যু, সুতরাং তাদের এই মোটিভেশন আছে। আর বিদেশে যারা যারা ইনভেডার, আপনি ইসরায়েল বলেন বা পশ্চিমা শক্তিগুলো বলেন, তারা ক্যাজুয়ালিটি গ্রহণ করতে পারে না। সুতরাং যদি জনক্ষয় হয় তাহলে তারা অটোমেটিকলি পিছিয়ে যাবে। একটা অপশন যেটা তাদের জন্য, এবং তারা অত্যন্ত নির্মম। আমি একটু আগে চাইনিজ একজন মুখপাত্র বলেছিলেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমেরিকা মাত্র 30টা দেশে আক্রমণ করেছে, মাত্র 30টা দেশে, এবং কোন কোন দেশ তারা দখল করেছে পরে নিজের থেকে চলে গেছে, যেমন আফগানিস্তান, ইরাক তার মধ্যে একজন। আর আপনি কিছু কিছু জায়গায় এমন ভাবে অস্থিরতা তৈরি করেছে, যেমন লিবিয়া, সেটা এখনো অস্থিতিশীল, সে 2011 সালের পর থেকে। এই যে আপনি 14 বছর, এবং এটা আগামী কতদিন অস্থিতিশীল থাকবে সেটা আমরা জানি না। তো এখন যেটা হচ্ছে, আমেরিকার মাথা ব্যথাটা হচ্ছে, আমি একটু পুনরায় বলছি, আমাকে ক্ষমা করবেন যদি এটা রিপিটেড হয়, সেটা হচ্ছে বর্তমানে আমেরিকা যে একক সুপার পাওয়ার হিসেবে পৃথিবীতে অনেকদিন নিজের আধিপত্য বজায় রেখেছে 2017 পর্যন্ত, কিন্তু 2017 পর থেকে পরিস্থিতি পাল্টে যেতে থাকে। চীনের উত্থান, আবার যে রাশিয়া দুর্বল হয়ে গেছিল, সেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে দিয়ে অনেক বেশি সামরিক সক্ষমতা অর্জন করেছে। আমি গতকালই একটা রিপোর্ট দেখছিলাম, এই ইরান যে আপনার ড্রোন সরবরাহ করেছে রাশিয়াকে, সেটা তার যুদ্ধে অত্যন্ত কার্যকরী সাহায্য ছিল, এবং কামানের গোলাও দিয়েছে। কাজেই রাশিয়ার একটা ঋণ আছে ইরানের কাছে। সুতরাং ইরানের এই দুর্দিনে রাশিয়াটা শক্ত অবস্থানে দাঁড়াবে, এবং আমরা যদি জাতিসংঘে, চীন সাধারণত এত শক্ত কথা বলে না, কিন্তু এরা অনেক শক্ত কথা বলেছে। সুতরাং এই যে ইরানের এই যে সামনের দিনগুলো আপনার এই দুই শক্তি, এবং আস্তে আস্তে দেখা গেল, কারণ আক্রমণকারী এখানে ইরান, ইসরায়েল, আক্রান্ত ইরান, কিন্তু আপনি পশ্চিমা বয়ান বা আমেরিকান বয়ান সব হচ্ছে ইসরায়েল তার আত্মরক্ষার্থে এটা কাজ করেছে। যে নিউক্লিয়ার বোমার কথা বলা হচ্ছে সেটা তুলসী গাবার্ড, তাদের নিরাপত্তা উপদেষ্টা বলছে যে অদূর ভবিষ্যতে সেরকম কোনো সম্ভাবনা নেই, কিন্তু ট্রাম্প সাহেব বললেন ও সেটা ভুল বলছে, পরে আবার উনি তুলসী গাবার্ড সেটা কারেকশন করছে। তো এরকম একটা মিথ্যা ছুতো তারা বের করেছে, যাতে একটু পশ্চিমা শক্তিগুলোকে র্যালি অ্যারাউন্ড করা যায়, তাদের সমর্থন পাওয়া যায়। আর ফরাদ ভাই অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে ইসরায়েল একটা কৃত্রিম রাষ্ট্র। এখন এই কৃত্রিম রাষ্ট্রকে কতদিন ধরে রাখা যাবে সেটাই হচ্ছে সমস্যা। তাদের আয়তন একটা বড় সমস্যা। আপনার জি 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 তা আপনার এই ছোট আয়তনের দেশটাকে রক্ষা করার জন্য, কারণ এটা আমেরিকান একটা স্টেটের মতোই তাদের আচরণ, আমেরিকার একটা অংশ,
এটা আউটপোস্ট বলা হচ্ছে, কিন্তু তারা এত শক্তিশালী যে সেই স্টেট পুরা মানে রাজ্যটাই পুরা আমেরিকাকে নড়ায় দিচ্ছে। এবং এই স্টেটের কথা ওই আমেরিকান রাজনীতিবিদ বলেন, অর্থনীতিবিদ বলেন, সমর পরিকল্পনাবিদ বলেন, সবাই শুনে। অর্থাৎ তাদের এই যে কি বলে তাদের লবি এত স্ট্রং। এখন এটা আমার কাছে মনে হচ্ছে যে আমেরিকা বোধহয় তার নিজের পতনটাকে একটু এগিয়ে নিয়ে আসছে এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে। যে অবস্থা চলছে সে অবস্থাটা আমরাও চিন্তাও করতে পারছি না যে এটা কতদিন চলবে। এবং সেটা যদি আমেরিকা যদি নিজের থেকে ব্যাকডাউন না হয় এবং ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করে, তাহলে হয়তো ইরানের সামর্থ্য আছে যেভাবেই হোক এগিয়ে যাওয়ার। এখন যদি নিউক্লিয়ার অস্ত্র যদি ইরানের উপরে ব্যবহার করা না হয়, এখন সবচেয়ে বড় কনসার্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র তারা ইতিমধ্যেই সংগ্রহ করেছে কিনা। তো কয়েকটা একটু অস্বাভাবিক ভূমিকম্পের কথা শোনা গেছে, এখন সেটা থেকে কোনো সাপোর্টেড হয় নাই। আর রাশিয়া এবং চীন দুইজনই চাইবে যে ইরান যেন তাদের ওই যে ত্রিভুজের এক বাহু যেন কোনোভাবেই আমেরিকার করায়ত্ত না হয় এবং যেন পরাজিত না হয়। সুতরাং এটা ইকুয়েশন ভেরি টাফ। দুই একটা বোম মেরে চলে যাওয়া আর ইরান দখল করা, বা ওই যে আপনার নেতানিয়াহুর স্টেটেড গোল ছিল একটা হচ্ছে রেজিম চেঞ্জ, এটা সরি এটা 3 নম্বর। 2 নম্বর হচ্ছে ডিনিউক্লিয়ারাইজেশন। এখন আমি যদি ইয়ের কথা ধরি, ওই আইইএর কথা ধরি, ইন্সপেকশন টিম, তারা বলছে যে না সুযোগ নাই, তুলসী কাপাট বলছে নাই, কিন্তু ওনারা বলছেন আছে। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে তাকে নিরস্ত্রকরণ, অর্থাৎ ইরানকে এমন পর্যায়ে যেতে হবে যেন তারা আবার ওই ঘুরে দাঁড়াতে না পারে। আর আরেকটা হচ্ছে রেজিম চেঞ্জ, যেটা কোনোটাই সম্ভব না। সুতরাং